সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আমাদের ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করতেছেন সবাই হাজিরা দেন এবং আপনারা সবাই কেমন আছেন? ক্লাস আরও আগে নেওয়ার কথা ছিল, কারেন্টের কারণে কারেন্ট থাকে না, আপনারা জানেন, প্রায় দেরি হলো আজকে। তাই বলে আমাদের পরীক্ষার রুটিন তো আর পেছ হবে না নাকি? কারেন্ট থাকুক আর না থাকুক, পরীক্ষা কিন্তু 2 তারিখেই হবে। তাহলে আপনার কি করতে হবে? আপনার পড়তে হবে। নারী ও শিশু নির্যাতন দমন কি আইন অধ্যাদেশ 2025, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন 2025। এখন সবাই একটু খেয়াল করবেন, এই কিছু ধারায় কিছু কথা লেখা যেগুলো আমাদের সমাজে ঘটে, ধারা আকারে লেখা আছে, আপনি একটু হুঁশ রাখলেই আপনি পারবেন, পরীক্ষার খাতায় লিখলেই হবে। আমাদের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে আমি গত 5 দিন ধরে একটা ট্রেনিং করেছিলাম। তো আজকে ট্রেনিংয়ের শেষে পরীক্ষা, লিখিত পরীক্ষা হয়েছে 70 মার্কের। আমি কিন্তু সেখানে 70-এ 70 পেয়েছি। 44 জন মোট ক্যান্ডিডেট ছিলাম, তো 6-7 জনে 70-এ 70 পাইছে, তার মধ্যে আমি একজন আছি, আর বাকিরা অনেক কম পাইছে। সো দ্যাটস ওয়াই পড়তে হবে আপনাকে, পড়লেই আপনি পারবেন, কিছুই না। এখন নারী শিশুর 1 থেকে 10 পর্যন্ত পড়ছিলাম। 2-তে সংজ্ঞা, 2-এর ধর্ষণ, 6-তে নবজাতক, 6-তে নারী, ডাবল 6-তে বলাৎকার, ডাবল নিয়তে যৌনকর্ম, 2-তে শিশু। নারী শিশু আইন অনুযায়ী কত বছরের কম বয়স্ক ব্যক্তিকে শিশু বলা হবে? অ্যান্সার করেন। 3-এ ক্ষয়কারী বা বিষাক্ত এই ধরনের দহনকারী ক্ষয়কারী পদার্থ দ্বারা প্রথমে মৃত্যু ঘটাইলে তাহলে শাস্তি 1-এ। 2-এর কখতে স্তন, যৌনাঙ্গ, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মুখমণ্ডলে দিলে সেটার 1 শাস্তি, আর অন্য অঙ্গে দিলে সেটার আর 1 শাস্তি। আর 3-এ হচ্ছে চেষ্টা করলে শাস্তি। 7-এ অপহরণ, 8-এ মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ। 9-এর 1-এ ধর্ষণের শাস্তি। 9-এর 2 ধর্ষণ করার ফলে যদি পরবর্তীতে যদি মৃত্যু হয় ধর্ষণের পরবর্তী কার্যকলাপের ফলে, তাহলে 9-এর 2। আর গণধর্ষণ, রাজু হোসেন পুষ্পা, তিনি ভাবতেছে আমি একা কোনো কাজ করব না, আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে করব। এখন পুষ্পা একটা মেয়েকে তুলে নিয়ে গেল সেই রোড নাম্বার 69-এর একটা পুষ্পা ভিলা, সেটার 2nd ফ্লোরে নিয়ে গেল তার আরও 2 জন বন্ধু সহ। সেখানে গিয়ে একটা মেয়েকে ধর্ষণ করবে। মেয়েটাকে নেওয়া হলো রুমের মধ্যে, মেয়েটা তো একটু হালকা প্রেশারাইজ করতেছে, সে দিবে না মেয়েটা, তারপরও করতেছে। পুষ্পা প্রথমে ধর্ষণ করলো ইচ্ছা মতো, পরে পুষ্পার প্রথম বন্ধু সেও ধর্ষণ করলো। এবার লাস্টের বন্ধু সে কি করলো, কেবল একটু ইন করাইছে,
কেবল পুরুষাঙ্গ একটু ইন করাইছে, সাথে সাথে কে যেন দরজা নক দিয়েছে বাইরে থেকে, সাথে সাথে সে তারপর আর করতে পারে নাই। এখন আদালতে পুষ্পার 2 বন্ধু উঠানো হলো। এখন পুষ্পা ধর্ষণ করছে, এটা প্রমাণিত হয়েছে। পুষ্পার প্রথম বন্ধু, সেও অনেক সময় ধর্ষণ করছে, প্রমাণিত হয়েছে। এবার তৃতীয় যে বন্ধু, তিনি বলতেছে ইওর অনার, আমি মানি না এই বিচার। কেন? আমি তো কেবল একটু দিছিলাম, দিয়েই আমি কিন্তু সাথে সাথে দরজায় নক করছে, এটা তো ধর্ষণ হবে না, আমি তো আর এটা করতে পারি নাই। আপনারা বলেন তো, এটা কি ধর্ষণ হবে নাকি হবে না? প্রশ্ন থাকলো পুষ্পার কাছে। তাহলে 9-3 দলবদ্ধ ধর্ষণ, এবং ধর্ষণের ফলে যদি মৃত্যু হয় সেটা 9-3। 9-4 ক খ গ ভালো করে মনে রাখবেন। কতে ধর্ষণ করবে, কতে কি ধর্ষণও করবে, ধর্ষণ করার পরে মৃত্যু বা কি মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করবে। তাহলে 9-4 ক। আর 9-4 খ, এখানে ধর্ষণ হবে না, খতেও ধর্ষণ হবে না, গতেও ধর্ষণ হবে না। খতে হচ্ছে ধর্ষণের চেষ্টা করছে কিন্তু পারে নাই, 9-4 খ। আর গতে এই ধর্ষণের চেষ্টা করছে, ধস্তাধস্তি করছে, এই সময় কোনো ধারালো অস্ত্র দ্বারা, বিষাক্ত রাসায়নিক পদার্থ দ্বারা যৌনাঙ্গে বা অন্য কোনো স্তনে কি করলো, কোনো গুরুতর জখম যদি করে, তাহলে 9-4 গ। আর 9-5 আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি এই কারণে, গতকাল কিন্তু ইন ডিটেলস ক্লাস এটার করানো হয়েছে, এই ফেসবুক পেজে সেটার ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন যারা ক্লাস না করছেন, খুবই সুন্দর বুঝতে পারবেন। 9-5 পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যদি কোনো নারীর ধর্ষণের শিকার হয়, যারা সরাসরি হেফাজতের দায়িত্ব ছিল, তারা এই 9-5 শাস্তি হবে, আর যিনি ধর্ষণ করবেন 9-1 শাস্তি হবে। 10 ছিল নারী আত্মহত্যা করেছেন। আপনার এমন কোনো কাজের ফলে যদি নারী সুইসাইড করে, তাহলে আপনি সেটার জন্য দায়ী হবেন 9-শটাইপেন কতে, আপনি নারী আত্মহত্যা পরিচালনার জন্য হবেন। আর 9-শটাইপেন খ, বিবাহের প্রলোভনের মাধ্যমে যৌন কর্ম, যদি কোনো ব্যক্তি দৈহিক বলপ্রয়োগ ব্যতীত 16 বছরের অধিক হইতে হবে। 16 বছরের কম হইলে কি শিশু হয়ে যাবে? 16 বছরের অধিক, দৈহিক বলপ্রয়োগ ব্যতীত 16 বছরের অধিক কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করে। যৌনকর্ম কি আপনারা বোঝেন? ওই জিনিসটা। এবং উক্ত ঘটনার সময় যদি এই দুইজনের মধ্যে আস্থাভাজন, গুড রিলেশনশিপ থাকে, সেই সময় করলে 9 খ। 10 যৌন পীড়ন, আপনি কামনা বাসনা চরিতার্থ করার জন্য অবৈধভাবে কোনো নারীর কি আপনার কোনো শরীরের অঙ্গ দ্বারা, পুরুষাঙ্গ হোক বা অন্য কোনো অঙ্গ দ্বারা, হয় না একটু ঘষাঘষি করে, এই ধরনের লোকজন, ভাবিকে পিছন থেকে জড়িয়ে ধরলো, সবাই পোশাক পরা, দুজনেই, পুরুষটাও না, তারপর একটু ঘষাঘষি করলো, এই যে ব্যাপারটা, এইটা যদি শরীরের যে কোনো অঙ্গ বা অন্য কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা শরীরের অন্য কোনো অঙ্গ স্পর্শ করে, টাচ করে, অথবা শ্লীলতাহানি করে, তাহলে 10 যৌন পীড়ন। এ পর্যন্ত আমরা পড়ছিলাম। এখন আমরা 11 থেকে 20 পর্যন্ত আজকে আমাদের টার্গেট। কেউ ক্লাস থেকে যাবেন না, নারী শিশু আইন খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে লিখিত প্রশ্ন থাকবে। তাহলে পুষ্পা বলছে, আমরা ওই যে বলছিলাম তৃতীয় বন্ধু কেবল একটু ইন করাইছে, ঢুকাইছে, কেবল সাথে সাথে দরজা নগে সে বের করে ফেলছে, আর পারে নাই, এটাও কিন্তু ধর্ষণ হবে, অনুপ্রবেশ মাত্রই ধর্ষণ হবে। সো থ্যাংক ইউ সো মাচ। এগুলো পুষ্পা আপনি ভালো বোঝেন, বাসাহালা লোক। 11 ধারা যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদি শাস্তি। আমরা একটা যৌতুক আইন পড়ছিলাম 2018, সেখানে যৌতুক যে চাইবে তার শাস্তি 3, যৌতুক যে দেবে তার শাস্তি 4, দাবি প্রদান। এখন নারী শিশুতে আবার যৌতুক, তাহলে কি যৌতুকের কথা 2 জায়গা বলা হইল? না, যৌতুক আইনে যৌতুক চাওয়া দেওয়া এই 2টার দণ্ড, কিন্তু নারী শিশুতে বলছে যৌতুক চাওয়ার বা যৌতুকের জন্য যদি নারী বা শিশুকে নির্যাতন করে, এটা কোন আইন?
নারী শিশু নির্যাতন। এখানে যৌতুক চাইতেছে যে তোর বাপের বাড়ি থেকে টাকা এনে দে। পুষ্পা তার স্ত্রীকে বলতেছে যে তোর বাপের বাড়ি থেকে এক সপ্তাহের মধ্যে 50,000 টাকা এনে দিবি। এই যে টাকাটা চাইছে, যৌতুকটা চাইছে, দাবি করার দণ্ড যৌতুক আইনের 3। এবার স্ত্রী টাকা এনে দিচ্ছে না, তখন স্ত্রীকে মারধর করতেছে, তখন আসবে নারী শিশু। বোঝা গেছে? তাহলে যৌতুকের এখন কয়েক ধরনের নির্যাতন হতে পারে। মারতে মারতে মেরে ফেলা যায়, গুরুতর জখম করা যায়, আহত করা যায়। এইটা ক খ গ নারী শিশুর এই যে 11-র ক খ গ এই 3টে সেকশনে ভাগ করা হয়েছে উপধারাতে। তাহলে কতে বলছে যে কোনো নারীর স্বামী অথবা স্বামীর ঘরের যে কয়জন আছে, শ্বশুর শাশুড়ি, স্বামীর পিতা মাতা, আত্মীয় স্বজন, খালা, ঘসেটি বেগম, ঠিক আছে, এরা যদি যৌতুকের জন্য এই নারীকে মেরে ফেলে, অত্যাচার বা নির্যাতন করতে করতে যদি মেরে ফেলে তাহলে ক, আর যদি মেরে ফেলার চেষ্টা করে তাহলে ডাবল ক, আর যদি মারাত্মক জখম করে তাহলে খ, আর সাধারণ জখম করলে 11-র গ। 11 ধারা একদম শেষ। আগে ক খ গ ছিল 3টে, এখন ডাবল ক একটা যুক্ত হয়েছে, ক ডাবল ক খ গ। হুশ রাখেন। তা নর্মালি এই ধরনের অত্যাচার 3 ধরনের হইতে পারে। মারতে মারতে মেরে ফেলতে পারে, গুরুতর জখম করতে পারে, আর সাধারণ জখম করতে পারে। তো মৃত্যুটাকে আবার 2 ভাগে ভাগ করছে। একটা হইছে কতে মৃত্যু ঘটাইলে, ডাইরেক্ট মৃত্যু ঘটাইলে তার শাস্তি। ডাবল কতে বলছে মৃত্যু ঘটানোর চেষ্টা। মনে করেন ভাতের সাথে বিষ মিশাই খাওয়াইছে, বিষ পেটে গেছে, পরে হাসপাতালে নিয়ে কয়েকবার ওয়াশ করার পর ঠিক হয়েছে, তাহলে কি মৃত্যু ঘটানোর চেষ্টা। তাহলে কতে মৃত্যু ঘটাইলে, ডাবল কতে মৃত্যু ঘটানোর চেষ্টা করলে, খতে গুরুতর জখম করলে, গতে সাধারণ জখম করলে। কির জন্য? যৌতুকের জন্য। যৌতুকের জন্য কোনো নারীর স্বামী যদি সেই বা স্বামীর পিতামাতা, আত্মীয় স্বজন যদি সেই নারীকে মৃত্যু ঘটানোর চেষ্টা করে, গুরুতর জখম করে বা সাধারণ জখম করে, তাহলে নারী শিশু নির্যাতনে এই 11-র ক ডাবল ক খ গ 4টে আসবে। 11 ধারা কি পারেন? এগুলোয় কোনো সায়েন্স নাই, এক পলক দেখলেই হবে। ঢাকা শহরে বিভিন্ন অলি গলি, রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ, বিভিন্ন বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, টার্মিনাল, বিভিন্ন জায়গায়, শপিং মল, বিভিন্ন জায়গায় দেখবেন ভিক্ষা করতেছে। বেশিরভাগ শিশুরা ভিক্ষা করতেছে। এই শিশুদেরকে দিয়ে ভিক্ষা করানোর একটা লিডার আছে, কিন্তু প্রত্যেকে একটা টিমের লিডার আছে, তার অধীনে কয়েকজন শিশু থাকে। সে ভিক্ষা করার জন্য ছেড়ে দেয়, ওরা সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যায় এসে জমা দেয়, দুপুরে আবার লাঞ্চ ব্রেক আছে, জমা দেয়, ওখান থেকে ওদের কিছু দেয় এবং ওদেরকে টর্চার করে রাখা হয়, ওরা যাতে পালাই যাইতে না পারে। তাহলে নারী শিশুর 12 ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন, এখানে শুধু নারী এবং শিশু, এখানে কোনো বেডা মানুষের স্থান নাই। আপনি যে বলবেন পুষ্পা যে আমি একটু মহিলাদের মধ্যে ঢুকবো, আমি একটু নারী শিশুতে ঢুকবো, আপনি বেডা মানুষ, আপনি 18 বছর ঊর্ধ্বে, আপনার কোনো স্থান নাই এখানে। এখানে কথা হবে নারী এবং শিশুকে নিয়ে। তাহলে 12 ধারাটা এই যে ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে কোনো শিশুর যদি অঙ্গহানি করা হয়, কোনো অঙ্গ, হাত পা বা যে কোনো অঙ্গ যদি বিনষ্ট, হাত পা চক্ষু বিনষ্ট করা হয় বা বিকলাঙ্গ বা বিকৃত করা হয়, তাহলে তার শাস্তি 12 ধারায়। 12তে কি, কিসের উদ্দেশ্যে? ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে।
ভিক্ষাবৃত্তি অথবা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে। একটা লোক একটা শিশুর একটা কিডনি বিক্রি করে ফেললো, অঙ্গ প্রত্যঙ্গ। নট অনলি শুধু ভিক্ষাবৃত্তি না, 12তে বলছে ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার উদ্দেশ্যে। মনে করেন একটা চোখ বিক্রি করে ফেললো, হঠাৎ একজন বিরাট একজন কোটিপতি লোকের একটা চোখ লাগবে তার বাচ্চার, তো এক লোক কি করলো, তার অধীনে যে বাচ্চা আছে সেই বাচ্চার চোখ বিক্রি করবে। তাহলে কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে যদি কোনো শিশুর হাত পা চক্ষু বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট করে বা অন্য কোনো বা বিকলাঙ্গ করে, বিনষ্ট বা বিকলাঙ্গ কেটে ফেলে, বিকলাঙ্গ করে, তাহলে 12। এটাই কোনো সায়েন্স নাই। এবার এই যে পুষ্পা এবং তার 3 বন্ধু, সেই যে রোড নাম্বার 69-এর পুষ্পা ভিলার 2nd ফ্লোরে একটা মেয়েকে ধর্ষণ করছে, এই ধর্ষণ করার সময় তারা কিন্তু কোনো প্রোটেক্ট ব্যবহার করে নাই। পুষ্পা যদিও পরবর্তীতে এটা তার মনে ছিল না, সে স্বীকার করছে যে আসলে ভুল হয়েছে, প্রোটেক্ট ব্যবহার করে নাই। মেয়েটার গর্ভে একটা সন্তান আসছে, এই সন্তানের জন্ম হয়েছে। এখন এই সন্তানের দায়িত্ব কে নেবে? কি হবে এই সন্তানের ভবিষ্যৎ? কে হবে এই সন্তানের বাবা? কে এই সন্তানের ব্যয়ভার বহন করবে? সেটা হচ্ছে আমাদের 13 ধারায়। যদি প্রোটেক্ট ব্যবহার না করে আপনি যদি এই যে ধর্ষণ করার ফলে যদি নারী শিশু আইনের 13 ধারা বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন, এখানে কোনো সায়েন্স নাই, যাদের মুখস্থ আছে তারপর একটু শোনেন। ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশু সংক্রান্ত বিধান, তার লাইফটা কিভাবে লিড হবে, তার লাইফটা কিভাবে স্পেন্ড হবে। কোন সন্তান? ধর্ষণের ফলশ্রুতিতে। রাস্তায় অনেক পাগলি থাকে না, এই পাগলিদের কিন্তু দেখবেন অনেককে ধর্ষণ করে, ধর্ষণ করার পরে সন্তান হয়ে যায়। একটা সুন্দরী স্বাভাবিক মেয়ের যদি ধর্ষণ হয়, হ্যাঁ, ওর যদি সন্তান হয়, তারা কিন্তু সহজে অন্য কেউ বিয়ে করে, কিন্তু অস্বাভাবিকদের ক্ষেত্রে করে না। তাহলে এই ধর্ষণের ফলে যে কোনোভাবে হোক যদি একটা সন্তান হয়, সেটার কি হবে? এই সন্তানটা কোথায় থাকবে? এই 13-র 1-এর ক খ 2 3। তাহলে 1-এর ক খ ঘ এই 4টে অপশনে বলছে। প্রথমে বলছে যে এই সন্তানটা তার মাতা কিংবা মাতৃকুলীয় মামাবাড়ি জাতীয় এইখানে থেকে বড় হবে। কোথায় বড় হবে? হয় তার মায়ের কাছে অথবা তার মাতৃকুলীয় মানে মামাবাড়ি জাতীয় এই সাইডে থেকে বড় হবে। এই সন্তানের কার পরিচয় বড় হবে? পিতা মাতা বা উভয়ের পরিচয় অধিকারী হবে। পুষ্পার ছেলে অথবা পুষ্পার মেয়ে, কোন ব্যাপার না। এই সন্তান কার পরিচয়? পিতা বা মাতা অথবা উভয়ের পরিচয়। এই সন্তানের ব্যয়ভার রাষ্ট্র বহন করবে, রাষ্ট্র বহন করবে। একটা এমসিকিউ, ধর্ষণের ফলশ্রুতিতে যে সন্তানটা জন্ম লাভ হবে সেটা তার ব্যয়ভার কে বহন করবে? রাষ্ট্র বহন করবে। এখন কত বছর সরকার বহন করবে বা রাষ্ট্র বহন করবে? এই সন্তানের বয়স 21 বছর না হওয়া পর্যন্ত। তবে কন্যা সন্তান যদি হয়, 21 বছরেও যদি বিয়ে না হয়, তার বিবাহ না হওয়া পর্যন্ত। আর যদি পঙ্গু সন্তান হয়, তাহলে সে নিজে ভরণ পোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত এই রাষ্ট্র এই ব্যয়ভার বহন করতে থাকবে। তাহলে এখানে এমসিকিউ, ধর্ষণের ফলশ্রুতিতে যে সন্তান হবে সেই সন্তানের ব্যয়ভার সরকার বা রাষ্ট্র কতদিন বহন করবে? 21 বছর না হওয়া পর্যন্ত।
তবে কোনো মেয়ের 21 বছর হয়ে গেছে কিন্তু বিয়ে না হয় যদি, তাহলে বিয়ে না হওয়া পর্যন্ত, আর পঙ্গু সন্তান যদি হয় তার কোনো নির্দিষ্ট বয়স নাই, সে নিজে নিজে ইনকাম না করার আগ পর্যন্ত। দর্শন করলে 3 জন বাবা হবে কে? খুব দারুণ প্রশ্ন পুষ্পা। তুমি আসলে তুমি কি চাচ্ছ? মানে তুমি রেহাই পেতে চাচ্ছ? তুমি তো একটু বেশি করছো, তোমাকেই দিয়ে দেওয়া হলো। দশজনেও যদি ধর্ষণ করে পুষ্পা, তাহলে কে বাবা হবে জানেন? ডিএনএ টেস্ট করা হবে, কার ডিএনএ এর মধ্যে গেছে। ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে যেটা কি পুষ্পার সিমেন্ট থেকে আসছে কিনা, বা পুষ্পার ডিএনএ এই সন্তান বহন করছে কিনা। হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন, রাষ্ট্র বহন করবে 21 বছর না হওয়া পর্যন্ত। তবে মেয়েদের যদি 21 বছর বিয়ে না হয় তাহলে বিয়ে না হওয়া পর্যন্ত। আর পঙ্গু সন্তানের ক্ষেত্রে নিজে কি ইনকাম শুরু না করা পর্যন্ত। এখন রাষ্ট্র তো বহন করবে, কিন্তু রাষ্ট্র আবার বলছে 13-3 যে এই ধারার অধীন যে সন্তানকে ভরণ পোষণের অর্থ রাষ্ট্র একলা দেবে, রাষ্ট্রের কাজ আছে খাই ভাইয়া, কি করবে? ধর্ষকের নিকট থেকে আদায় করতে পারবে। এই পুষ্পার কাছ থেকে এই সন্তানের ব্যয়ভার আদায় করতে পারবে। অথবা ধর্ষকের পুষ্পার কাছে যদি নগদ হ্যান্ড ক্যাশ না থাকে, তার যে সম্পদ আছে সেটা বিক্রি করে এটা আদায় করতে পারবে। তাহলে আমরা 13 ধারা পাইলাম। 14 ধারা, 14-র 1-2, এই যে নির্যাতনের শিকার যে নারী বা শিশু হবে, একটা মেয়ে ধর্ষণ হইল, থানায় আসলো, মামলা করলো, এখন সাংবাদিক এসে কি করলো? তার ছবি তুললো, তার পরিচয় নিল। এখানে 14-র 1-এ বলছে যে নির্যাতনের শিকার বা ভিকটিম হবে যে নারী বা শিশু, এর যে আইনগত কার্যধারার সংবাদ বা নাম, ঠিকানা বা ছবি বা অন্য কোনো কিছু সংবাদপত্রে বা অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে প্রকাশ করা যাবে না যাতে নারী শিশুর পরিচয় প্রকাশ পায়। অর্থাৎ নারী শিশুর যাতে পরিচয় যেন প্রকাশ না পায়, এইভাবে আপনি অনলাইনে সংবাদপত্রে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারবেন। সাংবাদিকদের জন্য এই ধারা, তারা এমনভাবে প্রকাশ করতে পারবে না যাতে পরিচয় প্রকাশ পায়। পরিচয় যাতে না প্রকাশ পায় সেইভাবে প্রচার করতে পারবে। 14-র 1-এ এটা বলে দিয়েছে। আর যদি এইটা যদি লঙ্ঘন করে 14-র 2-তে, তাহলে তাদের শাস্তি। 15 ধারায় বলছে এই যে 4 থেকে 14 ধারা পর্যন্ত যত অপরাধ, এইটার জন্য যে অর্থদণ্ড দেওয়া হবে, সেটা কি? যে অপরাধ করবে তার নিকট থেকে বা তার বিদ্যমান সম্পত্তি বিক্রি করে আদায় করতে পারবে। আর 16 ধারায় বলছে এই যে অর্থদণ্ডটা কে আদায় করবে? এটা ট্রাইব্যুনাল, জেলার কালেক্টর, ডিসি, ডেপুটি কালেক্টর, এই ডিসিকে নির্দেশ দিবেন যে আপনি এই অপরাধীকে এই এত কোটি বা এত লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অর্থদণ্ড দেওয়া হয়েছে, এটা আপনি আদায় করে সরকারি কোষাগারে জমা দেন। তাহলে অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি 16 ধারা, এটা মনে রাখবেন। ট্রাইব্যুনাল আদেশ দেবে জেলা কালেক্টরকে যে আপনি আদায় করে সরকারি কোষাগারে জমা দেন। এবার জেলা কালেক্টর কি করবে? ওর সম্পত্তি ক্রোক বা নিলামে তুলতে পারবে, নগদ অর্থ যদি না থাকে, বা সম্পত্তি বিক্রয় করে এই কোষাগারে জমা দেবেন। তাহলে কে কাকে? ট্রাইব্যুনাল দিবে জেলা কালেক্টরকে।
এই যে 16 আর 17-তে মিথ্যা মামলা করলে তার শাস্তি পাল্টা মামলা করা যাবে। দণ্ডবিধির 211। পিআরবি কত? মিথ্যা মামলার পিআরবি কত দেখি কার মনে আছে। আমাদের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 18, 19, 20। এখানে আমাদের একটু টাইম স্পেন্ড করতে হবে। 18, 19, 20 খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, খুব খুব। 17-তে মিথ্যা মামলা, দণ্ডবিধি 211, পিআরবি 279। এখন এইবার 18-তে অপরাধের তদন্ত। আমরা অস্ত্র আইনের তদন্ত পড়ছি, মনে আছে? প্রথমে 15 কার্য দিবস, হাতে নাতে দিতে হইলে, না হইলে 60 কার্য দিবস, তারপরে না পারলে আরও 7 কার্য দিবস নেবে, তারপর না পারলে 24 ঘন্টার মধ্যে। আবার নতুন তদন্তকারী কর্মকর্তা হাতে নাতে দিতে হইলে 7 কার্য দিবস, হাতে নাতে দিতে না হলে 30 কার্য দিবস, তার মধ্যে না পারলে 24 ঘন্টা। আমরা অস্ত্র আইন পড়ছিলাম। 30-এর সটাইপেন খ। আজকে নারী শিশুর 18 ধারায় অপরাধের তদন্ত। 18-তে 10টা পয়েন্ট আছে, আমরা গুরুত্বপূর্ণগুলো পড়ব। ধর্ষণ করার পর সাথে সাথে যদি আসামি ধরে ফেলে পুলিশ, তাহলে 1-এর ক খ, প্রত্যেক তদন্তের এই 1-এর ক খ থাকবে। হাতে নাতে ধৃত হইলে একটা সময়, হাতে নাতে ধৃত না হইলে, তাহলে 1-এর কতে বলছে হাতে নাতে দিতে হইলে 15 কার্য দিবস, খতে বলছে হাতে নাতে দিত না হইলে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। এখন এই সময়ের মধ্যে আপনি পারলেন না, তাহলে 2-তে গিয়ে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন। ম্যাজিস্ট্রেট আরও সর্বোচ্চ 15 কার্য দিবস আপনাকে সময় দিবেন। বুঝতে পারছেন? হাতে নাতে 15, হাতে নাতে না হলে 30, এবার ম্যাজিস্ট্রেট 2-তে গিয়ে 15 কার্য দিবস আরও সময় দিবে। তবে যেসব মামলায় ডিএনএ পরীক্ষা করা লাগবে, ডিএনএ, সেসব মামলায় আপনার কোনো লিমিটেড টাইম নাই। ম্যাজিস্ট্রেট যত সময় প্রয়োজন মনে করবে সময় দিতে পারবে। তাহলে 1-এর ক খ 2, 1-এর কতে 15 কার্য দিবস, 2 আর খতে 30 কার্য দিবস। এর মধ্যে না হইলে 2-তে ম্যাজিস্ট্রেটে আবেদন করলে 15 কার্য দিবস। 15, 30, 15। এবার 3, 18-র 3 গুরুত্বপূর্ণ মনে রাখবেন। এই তদন্ত প্রতিবেদন যদি দাখিল করার পরে যদি নারাজি দাখিল করা হয়, তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে কেউ যদি বলে যে এইটা আমরা মানি না, তখন তদন্ত ট্রাইব্যুনাল কি করবে? নতুন করে একজন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করবে এবং এর কাজ হবে তদন্তে আদেশ দেওয়ার 15 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। আর অতিরিক্ত কোনো টাইম পাবে না। নতুন তদন্তকারী কর্মকর্তা 15 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। আপনি তদন্ত করে রিপোর্ট জমা দিলেন 2 ধারা 18-র 2-তে, এখন 18-র 3-এ আপনি তদন্ত করে জমা দিলেন। এখন এইটার বিরুদ্ধে নারাজি দরখাস্ত হয়েছে যে এই তদন্ত রিপোর্ট আমরা মানি না, এটা ভুল হয়েছে। ঠিক আছে, যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে অথবা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে এটা ভুল। এইটার পরে আদালত যদি চায় নতুন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারবে। তিনি শুধু একটা টাইম পাবেন, 15 কার্য দিবস। তাহলে 15, 30, 15, 15, এই 4টে টাইম নারী শিশু আইনের তদন্তের ক্ষেত্রে। তা 1-এর কতে হাতে নাতে দিতে হইলে 15 কার্য দিবস, খতে হাতে নাতে দিত না হইলে 30 কার্য দিবস,
এবার ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলে আরও 15 কার্য দিবস 2-তে, আর 3-এ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর যদি নারাজি দেওয়া হয় তাহলে নতুন তদন্তকারী কর্মকর্তা তিনি পাবেন 15 কার্য দিবস। এরপর হচ্ছে 1, 2, 3, এরপর 4, 5 বাতিল, 6তে বলছে ওই একই নিয়ম, এত সময় যে দেওয়া হইলো এর মধ্যেও যদি তদন্ত করে তদন্তের রিপোর্ট না দিতে পারে তখন সেটা তদন্তকারী কর্মকর্তার গাফিলতি বা অদক্ষতা হিসাবে চিহ্নিত করে এই তদন্তকারী কর্মকর্তার যে নিয়ন্ত্রণকারী অথরিটি তার কাছে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল লিখবে যে আপনার অমুক এসআই তাকে এত সময় দেওয়ার পরেও সে মামলা তদন্ত রিপোর্ট দিতে পারে নাই, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। তার বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল লিখিত আদেশ দিবেন। কাকে দেবেন? জেলার ক্ষেত্রে এসপি, মেট্রোর ক্ষেত্রে কমিশনার স্যারকে। তাহলে 1-এর কক্ষ 2, 3, 6 আমরা পাইছি। এবার 7 একটা লিখিত প্রশ্ন হবে। 7-এ বলছে 7-এ সাক্ষী, মনে রাখবেন 7-এ সাক্ষী। আপনি তদন্ত করে রিপোর্ট জমা দিলেন, দেওয়ার পরে ট্রাইব্যুনাল এইটা পর্যালোচনা করে যদি দেখে যে কোনো একজন আসামিকে, অর্থাৎ এজাহারে অথবা তদন্ত প্রতিবেদনে যার নাম আসামির ঘরে যার নাম আছে এই লোকটাকে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষী বানানো প্রয়োজন, তাহলে এই আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করার নির্দেশ দিতে পারবে, যে ওনাকে আর আসামি রাখার দরকার নাই, ওনাকে সাক্ষী হিসাবে গণ্য করার নির্দেশ দিতে পারবে। আসামিকে সাক্ষী হিসেবে গণ্য করা যায় কখন? 18-7 সাক্ষী, যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত বা ট্রাইব্যুনাল যদি মনে করে কিসে ন্যায় বিচারের স্বার্থে কোনো আসামিকে সাক্ষী করা প্রয়োজন, তাহলে তিনি এই আসামিকে সাক্ষী হিসেবে গণ্য করার নির্দেশ দিতে পারবে। আর 18-8 এটাও গুরুত্বপূর্ণ। আপনি মামলার তদন্তকারী কর্মকর্তা একটা ধর্ষণ মামলা তদন্ত করছেন, করার পরে আপনি তো রিপোর্ট দিয়েছেন, আপনার তদন্ত রিপোর্ট দিয়েছেন, দেওয়ার পরে আদালতে ওই সাক্ষীদেরকে ডাকা হবে। এই সাক্ষীদেরকে সাক্ষ্য গ্রহণ নেওয়ার পরে যদি ট্রাইব্যুনালের কাছে এইটা মনে হয় যে তদন্তকারী কর্মকর্তা নিজে অথবা অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে কোনো ব্যক্তিকে অপরাধের দায় হতে রক্ষা করার জন্য বা গুরুত্বপূর্ণ আলামত পরীক্ষা না করে বা গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা না করেই তদন্ত প্রতিবেদন দাখিল করছেন, তাহলে তার বিরুদ্ধে অথবা তার যে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে তিনি এটা করছে তাদের বিরুদ্ধে তাদের যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে পারবে। আমরা যখন একটা মামলা তদন্ত করি, পুলিশ যখন একটা মামলা তদন্ত করে, তখন এই মামলাটার 160 ধারা, ফৌজদারি 160 ধারায় এই মামলার ঘটনা সম্পর্কে যারা জানে তাদেরকে সাক্ষী হিসেবে তলব করে, আইও তলব করে 160-এ, তারপর 161-তে এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে। তাহলে পুলিশ একবার সাক্ষ্য গ্রহণ করলো, আবার এখন পুলিশ তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে আদালত আবার ওই সাক্ষীদেরকে আদালতে ডেকে আদালত নিজে সাক্ষ্য নেয়। এখন 18-8-এ বলছে
আপনি তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছেন, দেওয়ার পর ওই তদন্ত প্রতিবেদনের যে সাক্ষীরা তাদেরকে আদালত ডাকছে, ডাকার পরে সাক্ষী নেছে, নেওয়ার পরে আদালতের কাছে যদি মনে হয় যে এই যে মামলার আয়ু নিজে অথবা তার অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে, মানে ইচ্ছা খুশি ইচ্ছা মতো একটা তদন্ত প্রতিবেদন দাখিল করছে, যাতে মেইন যে আসামি তার কাছ থেকে টাকা খাইয়া তাকে ছেড়ে দিয়েছে, 10 নাম্বার আসামিকে 1 নাম্বারে নিয়ে আসছে মনে করেন, তারপর আলামত তেমন একটা গুরুত্বপূর্ণ আলামত পরীক্ষা করে নাই, বা কি করছে যাকে তাকে সাক্ষী হিসেবে আসামি যে আসামিরে সাক্ষী বানাইছে, বা গুরুত্বপূর্ণ যে সাক্ষী যার সাক্ষ্য নেওয়া দরকার ছিল তার সাক্ষী নেয় নাই, এই ধরনের ভোগীযোগী করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, এটা যদি আদালতের কাছে মনে হয় বা ট্রাইব্যুনালের কাছে মনে হয়, তখন এই তদন্তকারী কর্মকর্তা এবং সে যার নির্দেশে করছে এই দুজনেরই বিরুদ্ধে কি তাদের যে নিয়ন্ত্রণকারী আছে তাদের কাছে লিখিত আদেশ দিতে পারবে যে এদেরকে শাস্তির আওতায় আনেন। ট্রাইব্যুনাল লিখিত দিবে এই তো আয়ও অথবা সে যার বুদ্ধিতে করছে তাদের বিরুদ্ধে। কেন দেবে? যদি আদালতের ট্রাইব্যুনালের কাছে মনে হয় যে তারা ইচ্ছা মতো খেয়াল খুশি মতো আসামিকে সাক্ষী বানাইছে, সাক্ষীকে আসামি বানাইছে, ভালো মতো আলামত উদ্ধার করে নাই বা পরীক্ষা করে নাই, অপরাধের দায় হতে বাঁচানোর জন্য 1 নাম্বার আসামির বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিয়েছে, এগুলা মনে হইলে তখন তাদের এইটা উল্লেখ করে তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বারবার লিখিত আদেশ দিবে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবার 18-10 একটু মনোযোগ দিয়ে শোনেন। মৃদুল বিশ্বাস শম্ভু, সাব ইন্সপেক্টর নিরস্ত্র মৃদুল বিশ্বাস শম্ভু রাজধানীর তেজগাঁও থানায় কর্মরত। সেখানে একজন বিশিষ্ট একজন টাইকুন অর্থাৎ বড় একজন কোটিপতির একটা ছেলে কি করছে, একটা মেয়েকে তাদের বাসার যে কাজের বুয়া অল্প বয়সী সুন্দরী তাকে ধর্ষণ করছে। কোটিপতির ছেলে তার বাসার কাজের মেয়ে যেটা এই কাজের মেয়েকে ধর্ষণ করছে। এই ধর্ষণ মামলার তদন্ত করতেছে মৃদুল বিশ্বাস শম্ভু দাদা, সাব ইন্সপেক্টর নিরস্ত্র তেজগাঁও থানা। শরীরে খুব তেজ, শরীরে এত তেজ, আমি তেজগাঁওয়ে আছি। এখন এই কোটিপতি ফোন দিয়েছে শম্ভু দাদাকে, সালামালাইকুম, আমি অমুক ব্যবসায়ী বলছি। হ্যাঁ স্যার বলেন। এই আমার ছেলের ওই ধর্ষণ মামলাটা আপনি শুনলাম তদন্ত করতেছেন। হ্যাঁ স্যার। শোনেন, তদন্তে কি পান না পান ওগুলা বুঝি না, আমার ছেলের বিরুদ্ধে চার্জশিট দিতে পারবেন না, তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিতে হবে। শম্ভু দাদা বলছে আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? শোনেন, এইসব ভয় আমি করি না, আমি সৎ নির্ভীক আদর্শবান একজন পুলিশ অফিসার। তদন্ত করব, তদন্তে যে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে যার বিরুদ্ধে সে যেই হোক না কেন আমি তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে থাকব, আমি তার বিরুদ্ধে চার্জশিট দিব। হঠাৎ কি দেখা যাবে, 1 ঘন্টা পরেই দেখা যাবে প্রশাসনিক কারণে সাব ইন্সপেক্টর নিরস্ত্র শম্ভু দাদাকে কোথায় বদলি করা হয়েছে? এপিবিএন 10 এপিবিএন বরিশাল নাকি RRF বরিশাল, যে কোনো এক জায়গায়। তাই 18-10 যে বলা হয়েছে
এই নারী শিশু ৯ ধারার অধীনের যে মামলা, অর্থাৎ ধর্ষণ মামলা তদন্ত করার সময় কোনো তদন্তকারী কর্মকর্তাকে প্রশাসনিক কারণে বদলি করা যাবে না। বদলি করা যাবে না, সে যত সময় তদন্ত শেষ না হবে আপনি চাইলেই আর বদলি করাইতে পারবেন না। 18-10, আশা করি আপনারা বুঝতে পারছেন। 19 ধারা, 19-এর 1, 2, 3, 4 চারটা পয়েন্ট আছে। এখানে আসামিকে কোন কোন আসামিকে জামিন দেওয়া যাবে, খুব সুন্দর ধারা। নারী শিশু আইনের অধীনে আসামির জামিনের বিধান আলোচনা করুন। নারী শিশু আইন অনুযায়ী, নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আসামির জামিনের বিধানাবলী আলোচনা করুন। 19-এর 1 বলছে এই আইনের সকল অপরাধ হবে আমলযোগ্য, অর্থাৎ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 2-তে বলছে এই আইনের অধীনে যে সকল শাস্তিযোগ্য অপরাধ সংগঠনে জড়িত মূল ও প্রত্যক্ষভাবে অভিযুক্ত, অর্থাৎ মেন যে আসামি, তাকে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না। 2-তে বলছে, 19-এর 2-তে যে মূল আসামিকে কোনোভাবে জামিন দেওয়া যাবে না। তবে 3-এ যাই বলছে, সে যদি নারী বা শিশু হয় বা অনেক অসুস্থ, একদম বুড়া হয়, শারীরিকভাবে অসুস্থ, অক্ষম হয়, যাকে জামিন দিলে ন্যায় বিচার বিঘ্নিত হবে না বা ন্যায় বিচারের কোনো সমস্যা হবে না, তাকে জামিন দেওয়া যাবে। 19-এর 3, 1-এ আমলযোগ্য, 2-তে মূল আসামিকে জামিন দেওয়া যাবে না, 3-এ তাকে আবার দেওয়া যাবে নারী শিশু বা অসুস্থ হইলে। আর 4-এ হচ্ছে যে মূল আসামি বাদে অন্য যে আশেপাশের আসামি, অনেক দূরের আসামি, যেমন 6 নাম্বার, 7 নাম্বার বা 10 নাম্বার, 12 নাম্বার আসামি, এদেরকে ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হয় যে এদেরকে জামিন দেওয়া যায়, তাহলে জামিন দিতে পারবে। তাহলে 19-এ 1, 2, 3, 4 বোঝেন, সহজ পানি একদম। 1-এ আমলযোগ্য, 2-তে মূল আসামিকে জামিন দেওয়া যাবে না, 3-এ মূল আসামিকে দেওয়া যেতে পারে যদি সে নারী শিশু বা অসুস্থ হয়। আর 4-এ বলছে মূল আসামি বাদে অন্য যে আসামি, তাদেরকে চাইলে শর্ত সাপেক্ষে জামিন দিতে পারবে। 11 থেকে 19 কি বুঝতে পারছেন আপনারা? একটু কমেন্ট করেন, তাহলে আজকে 20 ধারাটা পড়াই আমরা শেষ করব। সবাই একটু কমেন্ট করেন তো 11 থেকে 19 পর্যন্ত একটু বুঝছেন কিনা। প্রচন্ড ঘুম আসছে আজকে। 20 ধারায় 20-এ বিচার পদ্ধতি। তাহলে এই বিচার কোথায় হবে জানেন? একটা নারী শিশু ট্রাইব্যুনাল গঠিত হবে। এই নারী শিশু আইনের বিচার করার জন্য প্রত্যেক আদালতে কি হবে? নারী শিশু ট্রাইব্যুনাল, আলাদা ট্রাইব্যুনাল থাকবে। 20-এর 1, 20-এর 2-তে বলছে এই মামলা, অর্থাৎ আপনি তদন্ত প্রতিবেদন দেওয়ার পর আদালতে এই মামলা ওঠার পর থেকে প্রতি কর্মদিবসে একটানা চলতে থাকবে, কোনো থামাথামি নাই। 3-এ বলছে 180 কার্য দিবসের মধ্যে মামলার বিচার শেষ করে ফেলতে হবে। 180 কার্য দিবস। 3, তবে 3-এর ক, নতুন একটা ধারা, 3-এর কতে বলছে 9 ধারায় যে ধর্ষণ মামলা হবে এইটা 90 কার্য দিবসের মধ্যে সমাপ্ত করতে হবে। নর্মাল নারী শিশু আইনের মামলা 180 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। 3, আবার 3-এর কতে বলছে ঠিক আছে, তবে ধর্ষণ মামলা 9 ধারার অধীনে যে ধর্ষণ মামলা
এইটা 90 কার্য দিবস, মানে তাড়াতাড়ি শেষ করতে হবে। এই সংখ্যাগুলা বই থেকে দেখবেন, মুখস্থ হয়ে যাবে। নর্মাল মামলাটা 100, মনে করেন যৌতুকের জন্য গুরুতর জখম ঘটাইছে 11 ক্ষতে, তো এই মামলার বিচার শেষ করতে হবে 180 কার্য দিবসের মধ্যে। কিন্তু 9 ধর্ষণ করছে, ধর্ষণ মামলাটা একদম 90 কার্য দিবসের মধ্যে, অর্থাৎ অর্ধেক সময়ে শেষ করতে হবে। এখন পুলিশ তদন্ত প্রতিবেদন ঠিক সময়ে না দিতে পারলে পুলিশের শাস্তি হয়। এখন ওই ট্রাইব্যুনালের যে বিচারক বা ম্যাজিস্ট্রেট যদি এই যে টাইম শুনানো হয়েছে 180 কার্য দিবস বা 90 কার্য দিবস, এর মধ্যে যদি না পারে, তাদের কি কোনো শাস্তি আছে? এই 20-এর চাইরে তাদেরও শাস্তি আছে। যদি দেখা যায় যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মামলা বিচার কাজ শেষ করতে পারে নাই, তাহলে কি তাদের চাকরি বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। বোঝা গেছে? 4, এবারে 20-এর 6 রুদ্ধদ্বার কক্ষে বিচার, ট্রায়াল ইন ক্যামেরা। রুদ্ধদ্বার কক্ষে বিচার অর্থাৎ এই নারী শিশুর যে মামলাগুলা বা ধর্ষণ মামলাগুলা 9 ধারার অধীনের ধর্ষণ মামলা, এই ধর্ষণ মামলাটার যে বিচারটা হবে এটা রুদ্ধদ্বার। রুদ্ধ মানে কি? বন্ধ। দ্বার মানে দরজা, দরজা বন্ধ করে চারপাশে দরজা জানলা আটকাইয়া তারপর এইটার বিচার করা হবে। কারণ কি, ধর্ষণ মামলা 9 ধারার মামলা। ধর্ষণ মামলায় অনেক কিছু খোলামেলা অনেক প্রশ্ন করা হবে, কিভাবে ধর্ষণ করছে, কতটুকু, ঠিক আছে, এই সেই, কোন অবস্থায়, এই সেই, ঠিক আছে। এই জন্য এটা খোলামেলা হইতে পারবে না। কেউ যদি হইতে পারবে, তবে কেউ যদি আবেদন করে অথবা ট্রাইব্যুনাল যদি মনে করে যেটা দরজা জানলা বন্ধ করে এই বিচারটা করা দরকার, তাহলে কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে অথবা ট্রাইব্যুনাল নিজে মনে করলে 20-এর 6 ট্রায়াল ইন ক্যামেরা অর্থাৎ রুদ্ধদ্বার, দরজা জানলা বন্ধ করে সেখানে এই বিচার অনুষ্ঠিত করতে হবে। আর 20-এর 7 শিশু, এই আইনের অধীনে যদি কোনো শিশু যদি অভিযুক্ত হয়, 15 বছরের যুবক একটা মেয়েকে ধর্ষণ করছে, তাহলে 15 বছরের লোক, সে তো শিশু, 16 বছরের কম যেহেতু। এখন এই শিশু ধর্ষণ করছে 15 বছরের যুবক, এখন সে কি ছাড়া পাবে? না, তারও শাস্তি হবে। তবে 20-এর 7 বলছে তার বিচার করার সময় শিশু আইন ফলো করতে হবে, শিশু আইন। কারণ শিশু আইনে শিশুকে সুরক্ষা দেওয়া হয়েছে, তার শাস্তি, তাকে বলছে কারাদণ্ড দেওয়া যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এই যাতে সে সুবিধা পাবে, তাই সাথে শিশু আইন ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে। এই আইনের অধীনে যদি কোনো শিশুকে অভিযুক্ত করা হয় বা শিশু যদি অভিযুক্ত থাকে, আসামি থাকে, তাহলে তার বিচারের সময় শিশু আইন ফলো করতে হবে 20-এর 7। আর 20-এর 9 আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই আইনে যা কিছুই থাকুক না কেন, কেবল ধর্ষণের মামলার ক্ষেত্রে আদালত উপযুক্ত যদি মনে করে, তাহলে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার বা এইটার রায় দিয়ে দিতে পারবে। দুইটা ভাবে মেডিকেল সার্টিফিকেট আর পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করেই সে আদালত এই মামলার রায় শুনাইতে পারবে। অর্থাৎ একটা ধর্ষণ মামলা হয়েছে, ধর্ষণ মামলার পরে কি হবে, এটার যে মেডিকেল রিপোর্ট নেওয়া হয়, এই যে মহিলা ধর্ষণ হয়েছে তারও, যে পুরুষ ধর্ষণ করছে তারও। অর্থাৎ মহিলা যাকে বলবে যে ও ধর্ষণ করছে, তাহলে ওর যার নাম বলবে তারও মেডিকেল পরীক্ষা হবে, নারীটারও হবে, অথবা ডিএনএ হবে। যদি দেখা যায় যে হ্যাঁ এই পুরুষে এই মেয়েকে ধর্ষণ করছে, তাহলে খুব বেশি সাক্ষীর দরকার নাই। আদালত এই মেডিকেল সার্টিফিকেট
এবং অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার কার্য সম্পন্ন করতে পারবে। তাহলে 20-1 নারী শিশুর নির্যাতন দমন আইনের যে বিচারটা নর্মাল আদালতে হবে না, আদালতের মধ্যে আলাদা নারী শিশু ট্রাইব্যুনাল করতে হবে, সেখানে হবে 20-1। 2-তে বিচার হবে প্রতি কর্মদিবসে চলতে থাকবে, কোর্টে মামলা ওঠার পরে কোনো থামাথামি নেই। 3-এ বিচারের জন্য সর্বোচ্চ 180 কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। আর 3-এর কথে ধর্ষণ মামলা যদি হয় তখন 180 হবে না, 90, অর্ধেক 90 কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। 4-এ এই টাইমের মধ্যে যদি বিচার কার্য সম্পন্ন না করতে পারে তাহলে এই ম্যাজিস্ট্রেট বা কোনো সরকারি কর্মকর্তা দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আর 6-তে কি রুদ্ধদ্বার কক্ষে বিচার, দরজা জানলা আটকাইয়া। কখন হবে? যদি কেউ আবেদন করে যে স্যার আমার খুব লজ্জা করবে এই ধর্ষণের কথা সবার সামনে বসে বলতে, এখন ভিকটিম নিজে আবেদন করলো, অথবা আদালত যদি মনে করে তাহলে রুদ্ধদ্বার কক্ষ হতে পারবে 6। আর 7-এ শিশু অভিযুক্ত হইলে এই আইনের অধীনে তাকে কি করতে হবে? শিশু আইন ফলো করতে হবে। আর 9-তে আদালত কেবল ধর্ষণ মামলার ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার কার্য সম্পন্ন করতে পারবে। এই রাজু হোসেন পুষ্পা তিনি বলছে বুঝতে পারছি, কিন্তু আমার কাছে নতুন তাই মনে রাখা কঠিন হবে। এই যে ক্লাসটা করাইলাম না রাজু, এই ক্লাসটা তুমি কালকে দিনে আবার দেখবা, 2বার ক্লাসটা দেখবা টেনে টেনে, এবং তুমি সাথে সাথে বইয়ের দিকে চোখ রাখবা। আমার ক্লাসটা শুনবা আর বইয়ের দিকে চোখ রাখবা, কয়েকবার রিভিশন দেবা। প্রতিদিনের এই যে 10টা ধারা, প্রতিদিনের পড়াটা প্রতিদিন ক্লিয়ার করলে তখন আর চাপ হয় না। আশা করি পারবেন। সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। আগামী ক্লাসে বাকি ধারাগুলো শেষ করা হবে।